বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গুরুতর অসঙ্গতি, পুনঃতদন্তে ফেরত পাঠালেন আদালত। মন গড়া অভিযোগপত্র ন্যায় বিচার নিয়ে শঙ্কা, দুদকের কার্যক্রম খতিয়ে দেখার পরামর্শ। বে টার্মিনাল ও মাতারবাড়ি ঘিরে বদলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, কাজ শেষে পরিণত হবে ট্রান্সশিপমেন্ট পোর্টে। পণ্য আমদানি রফতানিতে থাকবে না অন্য দেশের ওপর নির্ভরশীলতা। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলে লিটারে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। নিম্নমুখী ব্রয়লারের দাম, উত্তাপ ছড়াচ্ছে সবজির দর। প্রযুক্তি ব্যবহার করে এবারের হজযাত্রায় আসছে পরিবর্তন, বহন করতে হবে না নগদ টাকা, প্রত্যেকে পাবেন ডেবিট কার্ড, তাৎক্ষণিক সেবা মিলবে বাংলা ভাষার অ্যাপে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী চীন, শর্ত হিসেবে শুল্ক প্রত্যাহারের আহ্বান। ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি হয়নি, দাবি বেইজিং এর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির একই ঘটনায় কেউ হয়েছেন আসামি, আবার কাউকে করা হয়েছে সাক্ষী। এমনকি যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তারাও আছেন আসামির তালিকায়। এমন সব পর্যালোচনা তুলে ধরে 2015 সালে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলা আবার তদন্তের জন্য দুদকে ফেরত পাঠিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। আইনজীবীরা বলছেন, মন গড়া চার্জশিটের কারণে কঠিন হয়ে পড়বে ন্যায় বিচার নিশ্চিত করা। আর দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মামলা দুর্বল করার দায়ে দুদকের কার্যক্রমেরই তদন্ত করা উচিত। তদন্তকারী কর্মকর্তা সিএস এর মধ্যে শুধু চেয়ারম্যানের নামটা দিয়ে দিচ্ছে। এই ধরনের যে অফেন্সেসগুলি থাকে সেগুলো তো হচ্ছে আপনার ডকুমেন্টেড অফেন্স। এটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। বেসিক ব্যাংক দেশের ব্যাংক খাতের এক সমালোচিত নাম। এই ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে 50টির বেশি। তারই একটি হয় 2015 সালে পল্টন থানায়, যেখানে আসামি করা হয় 18 জনকে। 7 বছরের তদন্ত শেষে 2022 সালে চার্জশিট দেয় দুদক। এরপর এজাহার চার্জশিট আনুষঙ্গিক নথি পর্যালোচনা করে গেল 3 ফেব্রুয়ারি আরও তদন্তের জন্য তা ফের দুদকে পাঠিয়ে দেন ঢাকার বিশেষ জজ আদালত 1, যেখানে অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে ঋণ প্রস্তাব অনুমোদন করা হলেও চার্জশিটে শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 2-3 জনকে আসামি করা হয়েছে। বোর্ডের বাইরে যেসব কর্মকর্তা ঋণ দিতে চাননি তাদেরও আসামি করা হয়েছে। মানা হয়নি বেসিক ব্যাংক ক্রেডিট পলিসি গাইডলাইন। একই অভিযোগে কাউকে করা হয়েছে আসামি, আবার কেউ হয়েছেন সাক্ষী। সেম কাজ করে পরিচালনা পরিষদের সবাই যদি সাক্ষী হয় তাহলে চেয়ারম্যানও সাক্ষী হবে। এখানে ওনাকে সাক্ষী না করে ওনারা আসামি করছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে, ব্যাংকে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরও মন গড়া চার্জশিট মামলাকে শুধু দুর্বলই করেনি, প্রশ্নের মুখে ফেলেছে দুদকের সক্ষমতাকে। এই ইনভেস্টিগেশন এতদিনও বা কেন লাগবে? একটা অর্থ যদি দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে, সেই অর্থকে ট্র্যাক করা, ট্রেস করা, কারা কারা এখানে ইনভলভ ছিল, সব তো ডকুমেন্টেশনের। দুদক সংস্কার কমিশন প্রধান বলছেন, বেসিক ব্যাংকের মামলাগুলো যে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে এটা তারই প্রমাণ। সঠিক ঘটনা সামনে আনতে এই ব্যাংক সংশ্লিষ্ট দুদকের পুরো কার্যক্রমেরই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। দুদক যে উদ্দেশ্যমূলকভাবে এটা করেছে মামলাটাকে দুর্বল করার জন্য, সেটারই একটা দৃষ্টান্ত। আমি মনে করি যে বেসিক ব্যাংকের ঘটনাটাকে নিয়ে শুরু থেকে যা ঘটেছে তৎকালীন দুদকের হাতে, সেটার কারণে সেটার প্রেক্ষিতে উচিত হচ্ছে যে তৎকালীন দুদকের নেতৃত্বে যারা ছিল তাদেরকে জবাব দিতে হয়। তা না, আগামী 4 জুন নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। প্রতিষ্ঠার 137 বছর পর বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়িকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে
ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। সুযোগ সৃষ্টি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর এই বন্দর ব্যবহারের। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বে টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত 10 বছর। ভূ রাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার। অথচ 3 বছর আগে এখানে 9,000 কোটি টাকা খরচ করে 14.5 কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে। কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। যখন আমাদের মাতারবাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে 7-8 হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং বে টার্মিনালেও আমরা 4-5 হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে। সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক। আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে অ্যাকচুয়ালি আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই। সেইটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রিকেন যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিডিতে 18টি গ্যান্ট্রিকেন দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হলো জেসিবি চলছে সেই পুরনো সময়ের মতো। বন্দরের যদি সচল রাখতে স্মুথলি অপারেশন করতে হয় সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং জেটিগুলোকে আমার মনে হয় একটু রিকনস্ট্রাকশন করা দরকার। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের ইতিহাস 137 বছর হলো। কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে 50 বছরেরও কম সময়। আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। তবে মাতারবাড়ি, বে টার্মিনাল এবং লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 137 পেরিয়ে 138 বছরে পা রাখল চট্টগ্রাম বন্দর। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে বর্তমানে কেমন চলছে বন্দরের কার্যক্রম তা নিয়ে আমাদের আজকের আলোচনা পর্ব। চট্টগ্রামের অতিথিকে সঙ্গে নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। 137 বছর পেরিয়ে 138 বছর চট্টগ্রাম বন্দর আসলো। আজকের বন্দর এবং আগামী বন্দর কেমন হবে সেটা আমরা জানতে চাইবো চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিটায়ার্ড অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানাচ্ছি আপনাকে অভিনন্দন জানাচ্ছি 138 বছরের জন্য। এখন আপনাকে জানতে চাইবো 138 বছর এসে চট্টগ্রাম বন্দর এখন কোন অবস্থানে রয়েছে? 138তম দিবসে আপনাদের শুভেচ্ছা। বন্দর অনেক দূর এগিয়ে এসেছে। আমরা বর্তমানে যে 3.5 মিলিয়ন টিউস অফ কার্গো হ্যান্ডেল করছি, মানে কন্টেনার হ্যান্ডেল করছি, এটা অত্যন্ত মানে প্রশংসার দাবিদার। কারণ আমাদের সক্ষমতা প্রায় 3 মিলিয়ন, সেখানে আমরা 3.5 মিলিয়ন টিউস করছি। আর আমাদের জানেন যে এখানে অনেক লিমিটেশন আছে, যেমন আমাদের গভীরতা, তারপরে যে কোনো জাহাজ আসতে গেলে এটা জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয়। উপরন্ত হলো বড় ধরনের জাহাজ এখানে আসতে পারে না, রাত্রেবেলা আমাদের জাহাজ অপারেশন করা যায় না। তো সেই জন্য আমাদের আসলে একটা বাস্তবমুখী একটা সমুদ্র বন্দর দরকার। তো সেইটার জন্য আমরা ইতিমধ্যে এই মাসে যে বে টার্মিনালের বিষয়টা আসছে এটা আপনারা জানেন। আমরা জানি আপনারা 2 দিনের মধ্যে 2টি চুক্তি সম্পন্ন করেছেন, একটি হলো বে টার্মিনাল নিয়ে, একটা মাতারবাড়ি নিয়ে। সেই চুক্তিটা একটি দেশবাসী জানতে চাই, আসলে চুক্তিগুলো কাদের সাথে করেছেন এবং চুক্তির বিনিময়ে বাংলাদেশটা কতটা লাভবান হবে? বে টার্মিনাল এটা আমাদের ড্রিম প্রজেক্ট এবং এই প্রজেক্টটা 2013 সাল থেকে এটা নিয়ে কাজ শুরু হয়। বাট আমাদের বর্তমান এই সরকার আসার পরে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়, কারণ আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট আরও বাড়াইতে হয় তাহলে আমাদেরকে আর কোনো অল্টারনেটিভ নাই, এটাকে দ্রুত করতে হবে। যেহেতু প্রতি বছরে আমাদের অ্যাভারেজে 7% হলো আপনার গ্রোথ হচ্ছে এবং সেটা
আমাদেরকে হ্যান্ডেল করতে গেলে অবশ্যই আমাদের একটা ভালো সমুদ্র বন্দর দরকার। এই জন্য আমরা বে টার্মিনালটাকে সুপার ফাস্ট ট্র্যাক করে এটা করেছি। প্রথমে আমাদের $650 মিলিয়ন একটা চুক্তি যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে হয়েছে। এরপরে 2টা ITOs-এর সাথে 2টা টার্মিনাল হবে, একটা হলো আপনার PSA সিঙ্গাপুরের সাথে আর একটা হলো DP ওয়ার্ল্ডের সাথে। তো আশা করি এই বছরের আপনার অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমরা সব চুক্তি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ি বে টার্মিনালকে কেন্দ্র করে 32,000 কোটি টাকার একটা বিনিয়োগ এবং কাজ হচ্ছে, মহাযজ্ঞ হতে যাচ্ছে। সে যোগ্য সক্ষমতা কি আপনাদের রয়েছে কিনা? আমি শুধু এটুকুই বলতে পারি যে চট্টগ্রাম বন্দর হবে আসলে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। এই চিটাগং মহেশখালী এই এরিয়াটা হবে আমাদের জন্য একটা গ্রোথ ইঞ্জিন, এবং সেখানে বন্দরই আসলে প্রকৃত রোলটা প্লে করবে। এবং বন্দরের যদি সক্ষমতা থাকে তখনই কিন্তু এই ইম্পোর্ট এক্সপোর্ট এবং তার সাথে ইনভেস্টমেন্টটা আসতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা খুবই কঠিন হবে। এবং আপনার পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেখানে বাণিজ্যের পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগের অনেক সুযোগ আসছে। এই সুযোগে কিন্তু আসলে আমাদের এই বন্দরের যে সক্ষমতা এটা বাড়ানো অত্যন্ত জরুরি। দক্ষিণ এশিয়ার হাব বলা হচ্ছে এখন আপনার বন্দরকে, এদিকে দক্ষিণ এশিয়ার হাবটা কেন? এবং আপনারা বলা হচ্ছে সিঙ্গাপুর এবং পোর্ট কেলাং কিংবা কলম্বো, শ্রীলঙ্কার কলম্বো ট্রান্সশিপমেন্ট পোর্টকে এড়াতে গেলে মাতারবাড়ি লাগবে। সে মাতারবাড়ি আগামী দিনের অর্থনীতি কতটা ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য? মাতারবাড়ি আমাদের জন্য আসলে গেম চেঞ্জার। কারণ হলো বড় জাহাজ যেগুলো 14 থেকে 16 মিটারের যে ড্রাফটের জাহাজ, এগুলো 8,000 থেকে 9,000 টিউজ কার্গো নিয়ে যেতে পারবে। তো এইরকম জাহাজ কিন্তু এই দক্ষিণ এশিয়াতে আসলে আসার মতো আর কোনো জায়গা এখন নেই। আমরা এটা শুরু করলে তখন আমরা ডাইরেক্ট শিপিং করতে পারবো, ডাইরেক্ট ফেডার সার্ভিস করতে পারবো, এবং এটা রিজনাল হাব হিসাবে কাজ করবে। কারণ এখন আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত কার্গো রিজনাল কান্ট্রিতে বা আপনার ইউরোপ বা আমেরিকাতে যায়, সেগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট হয়ে যায় সিঙ্গাপুর থেকে। তখন কিন্তু এখান থেকে আমরা ডাইরেক্ট আপনার এই শিপিংটা করতে পারবো, এবং এর ফলে হবে কি আমাদের আরও অনেক শিপিং রুট ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধু জাহাজের ভাড়ায় না, কার্গোর ভাড়াও কমে যাবে। কন্টেনার ভাড়া হয়তো কমে আসবে, দেখবেন 30 থেকে 35% কমে যাবে। জাহাজের ভাড়াও এরকম 30 থেকে 35% কমে, এবং স্পিড টু ডেলিভারি, যে আমরা মার্কেটে বা ডেস্টিনেশনে খুব দ্রুত পৌঁছাইতে পারবো। এবং দ্রুত না পৌঁছাইতে পারলে কিন্তু আমাদের এখানে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, যেটা মনে করেন ভিয়েতনামে বা আপনার ইয়েতে আসে, থাইল্যান্ড বা চায়নাতে, তারা কিন্তু আমাদের থেকে প্রায় 10 দিন আগে আছে। এই জন্য সব হাই এন্ড প্রোডাক্টগুলো ওখানে হয়। আমরা যখন এই ডাইরেক্ট শিপিং ওপেন করতে পারবো, তখন হাই এন্ড প্রোডাক্টগুলো বাংলাদেশে চলে আসবে। আপনার বন্দর প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা ভূমিকা? প্রতিবেশী দেশটাকে আপনাদের বন্দর, আমাদের বন্দর ব্যবহার করতে পারবে কিনা, বা সিস্টেমটা কি হবে এবং তারা কীভাবে লাভবান হবে আমাদের বন্দরকে কেন্দ্র করে? এইটা তো মানে আশেপাশের দেশ সবাই এটাতে উপকৃত হবে। যেমন মনে করেন নেপাল, ভুটান, তারপরে 7 সিস্টার, তারা তো অলমোস্ট ল্যান্ডলক আর কি, তাদেরকে অনেক ঘুরে বন্দরে আসতে হয়। তো এখন আমাদের ডিপ সি পোর্ট হয়ে গেলে তখন কিন্তু এটা সরাসরি তারা এটা ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে তারাও উপকৃত হবে, তাদেরও কার্গো হ্যান্ডলিং, কার্গো ডেলিভারি এবং তাদের যেই ভাড়া, এগুলো সবই কমে যাবে। এটা মানে আমি তো মনে করি যে এটা আমাদের এই রিজনাল একটা গ্রেট মানে ওপেনিং হবে এটার জন্য। আপনাদের তো কোনো মাতারবাড়ি বে টার্মিনাল নিয়ে বলে একটা বন্দর নিয়ে কথা বলে, বন্দরের সক্ষমতার জন্য আপনার দায়িত্ব নেওয়ার পর এখন কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, যাতে আমাদের যারা ব্যবসায়ী, যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, তারা বন্দরটাকে স্মুথলি চালাতে পারে? এখন কি কি ব্যবস্থা আপনি নিচ্ছেন এই মুহূর্তে? সক্ষমতা বাড়ানোর জন্য 2টা কাজ আমাদের জরুরি করতে হয়েছে। একটা হলো যে এক্সিস্টিং যে স্পেস আছে সেই স্পেসটাকে আমাদের মানে সুন্দরভাবে ম্যানেজ করা। তো এইটার জন্য আমরা অনেক প্রোগ্রাম হাতে নিয়ে ইতিমধ্যে আমরা অনেক স্পেস ম্যানেজ করে বের করেছি, যার ফলে আমাদের এখন হ্যান্ডলিং দ্রুত হচ্ছে। দ্বিতীয়ত হলো আমাদের যে ডিজিটালাইজেশন, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমরা না যাই, এই ফিজিক্যাল মুভমেন্ট বা ফাইল মুভমেন্ট বা ফিজিক্যাল পেমেন্টে হয় কি অনেক সময় চলে যায়। তো এইটার জন্য আমরা একটা ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো করছি, ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে আমরা একটা করেছি, এবং আমাদের নিজস্ব যেগুলো আসে সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করে যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আমরা EBL এর সাথে এবং HSBC এর সাথে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে করছি। এবং ইতিমধ্যে কাস্টমস থেকেও আমরা কাস্টমসের যে SI কোডা এবং আমাদের যে টার্মিনাল অপারেটিং সিস্টেম যে নাভিসের, এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করছি। NBR আমাদেরকে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে এবং NBR এর সাথে আমাদের চুক্তিও হয়ে গেছে। এখন এই কাজটা আমরা দ্রুত করতেছি এবং আমরা 5G টেকনোলজি অ্যাডপ্ট করতেছি। ইতিমধ্যে আমাদের 5G সার্ভে হয়ে গেছে। তো বন্দর কিন্তু বাংলাদেশের ফার্স্ট আপনার 5G অ্যাডপশন করবে ইনশাল্লাহ, এবং জুনের মধ্যে আমরা চেষ্টা করছি যে এই আমাদের টোটাল ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হবে, যেখানে আপনার রিয়েল টাইম টোটাল ভিজিবিলিটি থাকবে। অর্থাৎ জাহাজ, কার্গো এবং
মুভমেন্ট হচ্ছে যে ভেহিকেল, সব কিছুই কিন্তু আপনি একদম রিয়েল টাইম দেখতে পারবেন, আপনি জাস্ট আপনার হ্যান্ডে চলে আসবে এবং 24/7 যে কোনো জায়গা থেকে আপনি পেমেন্টগুলো করতে পারবেন, আপনাকে পেমেন্টের জন্য ব্যাংকে যেতে হবে না। এক্ষেত্রে স্যার আপনি যে সক্ষমতা বাড়ানোর জন্য যন্ত্রপাতি প্রয়োজন, সে যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে আপনি কি ভূমিকা নিচ্ছেন? যন্ত্রপাতি যেমন ইতিমধ্যে আমরা যে যন্ত্রপাতিগুলো কিনেছি ওইগুলো সবই হলো আধুনিক, আর ভবিষ্যৎ যে যন্ত্রপাতিগুলো আমরা কিনছি এগুলো আমরা যেই গ্রিন করিডর, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এক্সিস্টিং যে পোর্ট সেটা থেকে আমরা যখন ট্রানজিশন করছি এটা হবে গ্রিন ট্রানজিশন, অর্থাৎ বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপসি পোর্ট এবং আমাদের এখানে যে এপিএম টার্মিনাল যেটা হবে মার্কস লাইন করবে, এগুলো সবই হবে কিন্তু গ্রিন পোর্ট। সেখানে ডিকার্বনাইজেশন এবং ডিজিটালাইজেশন দুইটাই থাকবে। এতে করে কি হবে, আমাদের এই পোর্টটা হবে অ্যাকচুয়ালি এটা একটা গ্রিন করিডর, ম্যারিটাইম করিডরে আমরা কিন্তু চলে যাব, যেটা ওয়ার্ল্ডের সাথে আমরা মানে অ্যাট পার থাকবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের সাথে। আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম বন্দরকে পুঁজি করে চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল এবং মাতারবাড়িকে পুঁজি সামনে রেখে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার, অর্থাৎ এখন যে ট্রান্সশিপমেন্ট বন্দর ব্যবহার করতে হয় সিঙ্গাপুর কিংবা কলম্বো, সেটার প্রয়োজন হবে না। মাতারবাড়ি যখন হয়ে উঠবে এবং আশপাশে যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তারাও চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল এবং মাতারবাড়িকে ব্যবহার করে তারাও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে এবং 138 বছরের পদার্পণ উপলক্ষে যে আলোচনা আমরা করছিলাম সে আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, যেখানে বন্দর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে বেনাপোল স্থলবন্দরে আবারও শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। ভারত থেকে আমদানিকৃত 38 ধরনের পণ্যবাহী ট্রাক খালাসের আগে করা হবে স্ক্যানিং। মাদক চোরাচালান ও মিথ্যা ঘোষণায় পণ্যের প্রবেশ ঠেকাতে 2018 সালে বন্দরের বাইপাস সড়কে স্থাপন করা হয় একটি মোবাইল স্ক্যানার। 2 বছর যন্ত্রটি চলার পর শেষ হয় চুক্তির মেয়াদ, পরে 1 বছর বন্ধ থাকে স্ক্যানিং কার্যক্রম। নতুন চুক্তির আওতায় স্ক্যানিং চালু হলেও পরবর্তীতে যান্ত্রিক ত্রুটিতে আবারও 1 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকে কার্যক্রম। ব্যবসায়ীদের দাবির মুখে গত জানুয়ারিতে বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে নতুন স্ক্যানিং মেশিন বসায় জাতীয় রাজস্ব বোর্ড। স্বস্তি দেখা নেই রাজধানীর শাকসবজির বাজারে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকার ভেতর। সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলের লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। তবে কমতির দিকে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার ছুটির দিন সাধারণত রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে সাধারণ মানুষ ভিড় করে থাকেন বেশি, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা। তারা আসলে চান এই দিনটাকে কাজে লাগাতে। তবে বাজারে এসে যখন জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি তারা দেখেন তখন অনেকটা হতাশাই প্রকাশ করেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজি মলের দিকে। এই জায়গাটিতে যেটি আসলে দেখা যাচ্ছে, মানুষজন কিনতে আসছেন ঠিকই, তবে একরাশ হতাশার কথা প্রকাশ করছেন, কেননা অধিকাংশ জিনিসপত্রের দাম, বিশেষ করে সবজির দাম বেশ চড়া। আমরা যদি একটু সবজি ধরে বলি, এখন এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে, বেগুনের দাম 100-120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা কিনতে 60 থেকে 70 টাকা গুনতে হচ্ছে। পাশাপাশি কাকরুল, ঝিঙ্গা, চিচিঙ্গা সেগুলোর দামও 60 থেকে 70 টাকার বেশি কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও সবজির কথাও যদি, শসার কথাও যদি বলি, 100 বা তারও বেশি দামে কিন্তু এই মুহূর্তে রাজধানীর এই বাজারগুলোতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে ঢেঁড়সের দাম, পাশাপাশি পটলের দাম 40, 50 কিংবা 60 টাকা, অর্থাৎ মানভেদে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষজন কিন্তু এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন এবং কেউ এটাও বলছেন যে পাইকারিতে যেরকম দাম, খুচরাতে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে আমরা একটু মুরগির বাজারে ছিলাম, তেলের বাজারে ছিলাম, সেখানেও দেখেছি মুরগির দাম কিছুটা কমেছে। তবে তেলের দাম, খোলা সয়াবিন তেল এবং সুপার পাম অয়েল, সেটির দাম গত সপ্তাহের তুলনায় 2 থেকে 3 টাকা বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। কাঁচা বাজারের সব শুনে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী কর্মী সভায় এখন বক্তব্য রাখছেন দলটির আমির শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী
মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি, মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে, এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। এবার জনপদের অর্থনীতির খবর। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতেছেন দর্শনার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক, এটি বরাবরই, আজকেও যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে, এই 3টি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। যে পর্যটকরা এখন মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে, বিশেষ করে এখন বৈরী আবহাওয়া, একদিকে যেমন রোদের তীব্রতা যেমন বেড়েছে, ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি সাগরের যে ঢেউয়ের তীব্রতা সেটি অনেক বেশি। এখানকার লাইফগার্ড কর্মীরা যেটি বলছে, যেহেতু শীত মৌসুমে সাগর অনেকটাই শান্ত ছিল, এখন যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সাগরের ঢেউয়ের যে তীব্রতা সেটি অনেকাংশে বেড়েছে, এবং এই ঢেউয়ের তীব্রতার কারণে তারা 3টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, সেই কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার সাগর তীর জুড়ে মানুষ তাদের আনন্দ যে উচ্ছ্বাস সেগুলো করছে। এবং পর্যটকরা যেটি বলছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিন পেলেই তারা কক্সবাজার ছুটে আসেন, এবং এই ছুটে আসাকে কেন্দ্র করে কক্সবাজারে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙ্গা হয়। তবে অন্যান্য সাপ্তাহিক ছুটির দিন চেয়ে আজকে একটু পর্যটক কম, যার কারণে বলছেন পর্যটক ঈদের পর আবার বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার। প্রধান সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। কমেছে বাজার মূলধনও। ডিএসসির সাপ্তাহিক প্রতিবেদন বলছে 21টি খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 14টির। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসসি এক্সের পতন হয়েছে প্রায় 125 পয়েন্ট। এছাড়া সপ্তাহের একদিনও লেনদেন ছুঁতে পারেনি 400 কোটির ঘর। বুধবার চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন 300 কোটি 61 লাখ টাকার লেনদেন হয়েছে। ধস নেমেছে বাজার মূলধনেও। সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় 7,100 কোটি টাকা। দৈনিক গড় লেনদেনের হিসাবে 21টি খাতের মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে ব্যাংক, সিরামিক্স, জ্বালানি, পাট, সাধারণ বীমা, কর্পোরেট বন্ড, চামড়া শিল্পের কোম্পানির লেনদেন। বাকি 14টি খাতেরই ঘটেছে পতন। ঢাকার পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্য, গেল সপ্তাহে শেয়ার বাজার থেকে বিনিয়োগ গুটিয়ে নিয়েছে প্রায় 3000 বিও অ্যাকাউন্টধারী। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগের একটি হোটেলে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অনেক অনেক জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমি কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই। 32 বছর আমি নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন করেছি। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন, যেটি 32 বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটুকু জানি, এই 32 বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। তো যে কারণের জন্যে এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা, 30 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে, কিন্তু আমি যে কথাটি বললাম যে 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। রেহানা সালাম। অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ। MA ইউসুফ এবং নির্মল চক্রবর্তী। আশা করুন সামনে। মহাসচিব শওকত মাহমুদ। সিনিয়র যুগ্ম মহাসচিব M আসাদুজ্জামান খান। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ABM রফিকুল হক তালুকদার রাজা।
আলামিন রাজু, নাজমুল আহসান, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা সরাসরি ছিলাম শাহবাগে। ভবিষ্যতে স্থপতিদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ষষ্ঠবারের মতো KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডার গ্র্যাজুয়েট থিসিস আয়োজন করছে IAB ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM। বৃহস্পতিবার IAB মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের 15টি আর্কিটেকচার শিক্ষা প্রতিষ্ঠানের সেরা 3 জন করে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। চূড়ান্ত পর্বে তাদের মধ্য থেকে 3 জনকে বাছাই করা হবে। 26 এপ্রিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। 27 এপ্রিল থেকে IAB-তে 4 দিন তাদের প্রজেক্ট প্রদর্শিত হবে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে প্রেজেন্ট টাইম সিজন 3 অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স মার্কেটিং ক্লাবের আয়োজনে প্রতিযোগিতার লক্ষ্য স্মার্ট ডিজাইনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো শিক্ষার্থীদের ভাবনা। প্রতিযোগিতা অংশ নেওয়া 7টি দলকে বিভিন্ন ধাপে মূল্যায়ন করা হয়। বিজয়ী হয় টিম হেডলাইন, টিম রিফর্মার্স হয় রানার আপ। প্রতিযোগিতা শুরুর আগে গেল সপ্তাহে অনুষ্ঠিত উপস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করেন সাদমান সাদিক। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।